ছাড়ুন প্লিজ। আপনি নোংরা ছোবেন না আমায়। আমার ঘৃণা লাগছে। ছাড়ুন। আপনি একটা খুনি। আপনি ইব্রাজকে মেরে ফেলেছেন। এটা কিভাবে পারলেন আপনি তিশান ভাই? আপনার বুক কাঁপেনি? আপনি এতটা পাষাণ। রাহা ফুফাতে ফুফাতে কথাগুলো বলছিল। কথা শেষ না করতেই রাহার গালে সজোরে একটা থাপ্পড় পড়ল। রাহা গালে হাত রেখে থেমে গেল। এক পলকে তিশানের দিকে তাকিয়ে রইল। টপ টপ করে চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। তিশান অন্য দিকে তাকিয়ে আছে, চোখে মুখে রাগ, নিজের হাত নিজেই মুচড়ে ভেঙে ফেলবে যেন। রাহার ফোপানোতে তিশান প্রচন্ড ধমকে উঠে বলল, এই, একদম চুপ, ডোন্ট সাউন্ড। রাহা থমকে গেল, কান্নারা বন্ধ হয়ে গেল। তিশানের দিকে তাকিয়ে রইল অসহায় দৃষ্টিতে। যেই হাতে তিশান কখনো আদর করার পরিবর্তে শাসন করেনি, সেই হাত আজকে তাকে মারলো। রাহার বুক ফেটে কান্না আসছে। কি করবে সে? নিজেকে অসহায় লাগছে। কিন্তু রাহার কান্না আর এসব কথাবার্তায় এবার তিশান রেগে মেগে আগুন। সে রাহার মুখ চেপে ধরে রক্তচক্ষু রাঙিয়ে বলল, খুব দরদ না? পরপুরুষের জন্য অনেক দরদ তোর। এত প্রেম ছিল তোদের? রাহা হতবাক হয়ে তাকিয়ে আছে তিশানের হিংস্র মুখের দিকে। বুকটা ধক ধক করছে, দুই গালে ভীষণ ব্যথা লাগছে। তিশানের শক্তপোক্ত হাতের চিপায় মনে হচ্ছে ঠোঁট ছিঁড়ে রক্ত বের হয়ে আসবে, অথচ তাতে তিশানের কোনো খেয়াল নেই। রাহার চোখ থেকে টপ টপ পানি পড়ছে শুধু। জলজান্ত চোখগুলো যেন বলছে, এই সেই তিশান যে কিনা একসময় আমার চোখে হারাতো। রাহার চোখের পানি থেমে নেই, অথচ তিশানের চোখে কোনো মায়া নেই, একটুও কোমলতা নেই। তার শক্ত হাতের চাপে রাহার ঠোঁট ফেটে যাওয়ার উপক্রম, গালে দগদগে জ্বালা, কিন্তু সে ছাড়ছে না। এই সেই তিশান যে একসময় গভীর রাতে রাহার হাতটা খুঁজে নিত, শুধু ছুঁয়ে থাকার জন্য। যে তার কপালে অযত্নে পড়ে থাকা চুল সরিয়ে বলতো, তোর গায়ের গন্ধ ছাড়া আমার ঘুম আসে না তাজ। এই সেই তিশান যে একসময় ভালোবাসার উন্মাদনায় রাহার ত্বকে হাজার চুম্বনের নকশা এঁকেছিল, যার হাত বিচরণ করত রাহার সর্বাঙ্গে। অথচ আজ সেই হাত শুধু রাহার কষ্ট বাড়াচ্ছে। যে তিশান একসময় মিলনের গভীরতম মুহূর্তেও তার অনুভূতির প্রতি সংবেদনশীল ছিল, আজ কি করে এত নিষ্ঠুর হয়ে উঠল? রাহার হৃদয় চিৎকার করে উঠতে চায়। এ আমার স্বামী নয়। এ অন্য পুরুষ। এই পুরুষকে আমি জানি না। তাকে আমি চিনিও না। এই পুরুষ কিছুতেই আমার তিশান ভাই হতে পারে না। রাতের গভীরতা বাড়ছে। পাখিরা নিড়ে ফিরে নিশ্চিন্তে ঘুমিয়েও গিয়েছে এতক্ষণে। সমস্ত জগতে কেউ জেগে আছে কিনা জানা নেই, কিন্তু রাহা জেগে আছে। তিশানও হয়তো জেগে আছে, তবে রাহা জানে না সেটা। কারণ তিশান বের হয়ে গিয়েছে রুম থেকে। রাত প্রায় 3:30, কিন্তু তিশান বাসায় ফেরে নাই। এতক্ষণ রাহা রাগে, লজ্জায় আর ঘৃণায় কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেও হুট করে ঘুমটা ভেঙে যায়। খুব বেশি সময় ঘুমায়নি, এই চোখ লাগলো আর এই খুললো, চিন্তারা ঘুমোতেও দিচ্ছে না। আশেপাশে তাকিয়ে বুঝলো তিশান রুমে আসেনি এখনো। বেহায়া মন তিশানকে খুঁজলো। প্রচন্ড অভিমান নিয়ে ড্রয়িং রুমে উকি দিল, কিন্তু তিশান নাই। বাইরে একটা কুকুর একটু পর পর ডেকে উঠছে। মৃদু ঠান্ডা বাতাস, ল্যাম্পপোস্টের আলোয় দূরে একটা ছায়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে সিগারেট খাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে অসুস্থ শরীর নিয়ে প্রথমবার আবিষ্কার করলো এটা আমার তিশান ভাই। পরক্ষণেই মনে বলল, কিন্তু আমার তিশান সিগারেট খান? কখনো তো দেখিনি। প্রতিবাদী মন তিরিক্ষি হয়ে বলল, হাহ, কত কিছুই দেখা যাবে হয়তো এখন থেকে। সব কি আর আগে থেকে জানা থাকে নাকি? আমরা যতটা ভাবি আসলে ততটাও না। সব জেনে ফেলেছি, ভাবনাটা ভুল। জানার যে শেষ নেই। ফাঁকা রাস্তায় ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোর নিচে বসে আছে একটি যুবক। দুই ঠোঁটের মাঝে সিগারেট। সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে মনের আনন্দে নাকি মনের অসুখে, সেটা কেবল সে জানে। চোখে মুখে তার আতঙ্ক, অসহায়ত্ব আর ভয়। রাগটা আপাতত নেই, তবে যেটুকু আছে সেটা নিজের প্রতি। কারণ যে নারীর জন্য এত কিছু, আজ সে নারীকে আঘাত করেছে। মনে হচ্ছে প্রতিটা আঘাত নিজের হৃদয়ে লেগেছে। যেই রাহার মলিন মুখটা দেখলেই তিশান বিচলিত হয়, সেই রাহারই চোখে পানি দেখলো, তাও অন্য পুরুষের জন্য। সে চোখের পানি ফেলবে, এটাই তিশান মেনে নিতে পারলো না। এটা তার কাছে বহু বড় অন্যায়। সব অন্যায়ের ক্ষমা হবে, কিন্তু তুই একান্ত আমার মানুষ হয়েও অন্য কারো জন্য চোখের পানি তো দূরের কথা, সামান্য হু হাতস করতে পারবি না। মূলত এটাই তিশানের ক্ষুব্ধ হওয়ার কারণ। সকাল 9:30। রোকেয়া বেগম বার কয়েক তিশানের রুমে উকি দিয়েছে। ডাকবে কি ডাকবে না, এটা ভাবতে ভাবতেই সময় যাচ্ছে। দরজা আটকানো না, তবে ভিড়িয়ে রাখা।
অন্য সময় ভোরে উঠে যায় রাহা, কিন্তু আজকে এখনো উঠছে না দেখে রোকেয়া বেগম বিচলিত হলো। বারবার ডাকার জন্য উদ্যত হলেও অস্বস্তি বোধ করলো। যতই হোক, ছেলে আর ছেলের বউয়ের রুম, কিভাবেই বা ডাকবে। আবার এদিকে এটাও চিন্তা যে এখনো জাগলো না। এই ভাবনা সেই সকাল থেকে করতে করতেই রোকেয়া বেগম সকালে সব কাজ শেষ করলেন, কিন্তু না, এবার আর না ডেকে উপায় নেই। রাহাকে, শরীর ভালো টালো আছে তো? এখনো উঠছিস না যে? সারা শব্দ এলো না। রোকেয়া বেগম বিচলিত হলেন আরো বেশি। দরজার কাছে এগিয়ে দেখলো দরজা যেহেতু লাগানো না, তার মানে তিশান হয়তো বেরিয়েছে। তিনি সাহস করেই গলা ছাড়ি দিয়ে দরজা ঠেলে রুমে ঢুকলো। বিছানার এক কোনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে মেয়েটা। ছোট্ট একটা বিড়ালের বাচ্চার মতো দেখতে। এত ছোট্ট লাগছে কেন? রোকেয়া বেগম খেয়াল করলো মেয়েটার চোখ মুখ কেমন চুপসে আছে, সমস্ত শরীর কেমন রোগা। মেয়েটার হলো কি? এত রাতে এত কিছু হলো নাকি আমি এতদিন খেয়াল করিনি? হাজার কিছু ভাবতে ভাবতেই রোকেয়া বেগম রাহার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। রাহা জেগে গেল। একটু নড়ে চড়ে উঠতেই রোকেয়া বেগম বললেন, রাহারে, শরীর ভালো টালো আছে তো? এখনো উঠছিস না যে? রাহা 2 সেকেন্ড থম মেরে থেকে সবকিছু বোঝার চেষ্টা করলেন। মস্তিষ্কে সবকিছু সচল হলো। এক রাতের ব্যবধানে কি হয়ে গেল সেটাও ভাবছে। তিশানের উষ্ণ ছোঁয়ায় তিশানের বুকের ওপর মাথা রেখে ঘুম ছুটে যা হাওয়া দিয়ে সেই সকাল হতো, আজ আর সেই সকাল হয়নি। বরং আজ সকালে তিশানের মুখটাও দেখা হয়নি। রাহা কি তাহলে এমনটাই চেয়েছিল? চাইলেই বাকি। তিশানও কিভাবে পারলো এমনটা করতে? তার কি আমার কথা মনে পড়ছে না? যার উন্মুক্ত বুকে আমি লেপ্টে থাকতাম, ঘুম ঘুম চোখেই যে আমাকে পরম যত্নে চুমু খেত, সেই সব কি সে একটুও মিস করছে না? রার অবচেতন মন এত কিছু ভেবে আবারও মন খারাপ হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা খা। কি করছিস? নিজের অবস্থা? রোকেয়া বেগমের কথায় রাহা এবার নড়ে চড়ে উঠেই বসলো। এলোমেলো চুল হাত খোপা করে আয়নায় চোখ যেতেই দেখলো চোখ মুখের অবস্থা অনেক খারাপ। কেউ যে দেখলে বুঝে যাবে সারা রাত কান্না করেছে। ছি ছি, কি লজ্জার কথা। রাহা দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল, যেন রোকেয়া বেগমের থেকে পালিয়ে বাঁচতে পারলেই হয়। তিশান গত রাতে বাসায় ফিরে নাই। রাস্তায় রাত কাটিয়ে সকালে অফিসে চলে গিয়েছে। বেলা তখন 11টা। রাহা নাস্তা করেছে, না করে উপায় নেই। একই খিদে পেয়েছে, তার উপর শাশুড়ি মায়ের চোখে এখন আর ফাঁকি দেয়া যাবে না। এদিকে নিজেকে সুস্থ রাখতে হবে ছোট্ট সেই প্রাণটার জন্য। রাহা রুমের মধ্যে পায়চারি করছে, বারবার ফোনের দিকে তাকাচ্ছে। কোনো কিছুর জন্য অপেক্ষা, কিন্তু কিসের জন্য? রাহার অভিমান তরতর করে বাড়তে লাগলো। যেই তিশান মিনিটে মিনিটে কল মেসেজ করে, সে এখনো একটা কল মেসেজ দিল না। রাহার অভিমান মন চিৎকার করে বলল, পাষাণ পুরুষ, এই পুরুষ জাতির জন্য আমার জীবনের এত হতাশা। মা, রান্না করছো? রোকেয়া বেগম কিচেনে রান্না করছে। রাহার শরীর যে বেশি ভালো নয় এটা তার চোখ এড়ায় নাই, তাই রাহাকে আর আজকে কিচেনে আসতে দেয়া হয়নি। রাহার প্রশ্নে তিনি তরকারি নাড়তে নাড়তে বললেন, কি বলতে আসছিলি সেটা বলে ফেল। আমি একটু আমাদের বাসায় যাব। তো এতে এত ভাবার কি আছে? তিশানকে বলেছিস তো? কই, সকালেও তো তার চেহারায় দেখলাম না। তোর ইচ্ছে হলে যাবি, আবার চলে আসবি। এতে এত জনে জনে বলতে হবে কেন? রোকেয়া বেগম কখনো কখনো ছেলে মেয়েদের ওপর কোনো কিছু চাপিয়ে দেয় না, এটা রাহা জানে। কিন্তু তিশানকে তো বাসায় যাওয়ার কথাটা বলার প্রশ্নই আসে না। রাহা এই ব্যাপারটা এড়িয়ে গেল। রোকেয়া বেগমকে সুন্দর করে বলে ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে গেল ঠিক দুপুর 12টায়। মনটা ছটফট করছে। সারাটা দিন রাগে রাহার একটা খবর নেওয়া হয়নি। মায়ের কাছে কল দিবে ভেবেও তিশান কল করলো না। সন্ধ্যার একটু আগেই তিশান বের হয়ে গেল বাসার উদ্দেশ্যে। এবার আর থাকা যাচ্ছে না। সারাদিন খবর নেয়নি, এটাই অনেক অন্যায় হয়েছে। বাসায় যাওয়ার পথে ফুলের দোকান থেকে 3টে গোলাপ কিনে নিল, সাথে অনেকগুলো চকলেট। এগুলো রাহার রাগ ভাঙানোর জন্য যথেষ্ট। প্রতিদিনের মতো রিকশার টিং টিং শব্দ হলো। তিশান রিকশা থেকে নেমে উপরের বারান্দায় তাকালো, কিন্তু অন্য দিনের মতো আর আজকে উপর থেকে কেউ অধীর আগ্রহে রাস্তায় চোখ রেখে তাকিয়ে নেই। ফাঁকা বারান্দা দেখে তিশানের বুকটা ছ্যাদ করে উঠল। এতদিনের অভ্যাস কি করে ভুলে যাবে সে? রাহাকে দেখে না কাল রাত থেকে, অথচ তার মনে হচ্ছে হাজার কোটি বছর ধরে সে তার স্ত্রীকে দেখছে না। আগে তো অফিসে থাকলেও ভিডিও কল দিয়ে রাখতো। ওদিকে সে কাজ করত আর এদিকে রাহা কাজ করত, কিন্তু কল কাটা যাবে না। আর আজ কিনা চিরচেনা সেই মুখটাই দেখতে পেল না।
বারান্দার দিকে বার দুয়েক তাকিয়েছিল তিশান। তার মন যেন বলছিল রাহা এক্ষুনি হয়তো আসবে, কিন্তু না, রাহা আসলো না। তিশান দৌড়ে উপরে চলে আসলো। মন বলছে রাহা অভিমান করেছে, রুমে গিয়ে জড়িয়ে ধরবে। তিশান জানে সে জড়িয়ে ধরে রাহার গলায় মুখ গুজে নিলেই মহারানীর সব রাগ শেষ। দরজার কলিং বেল চেপে তিশান ছটফট করতে থাকলো। যদি রাহা না থাকে? না না, এসব ভাবলে হবে না, রাহা থাকবে। ফট করে দরজা খুলে দিল রোকেয়া বেগম। তিশানের মুখটা চুপসে গিয়েও যেন গেল না, সৌজন্যমূলক হাসলো। রোকেয়া বেগম ভেবেছে তিশান জানে রাহা বাসায় নেই, তাই আর এ ব্যাপারে কিছু না বলে শুধু শুধু বলে গেল ফ্রেশ হয়ে আসতে চা দিচ্ছে। মা চা দিবে, কিন্তু কেন? তিশানের বুক আরো ধকধক করে উঠল। রাহার হাতের তেতো মিষ্টি লবণ বেশি এই চা খেয়ে তিশান অভ্যস্ত। এখন মায়ের হাতের সুস্বাদু চা তিশানের হজম হবে? বড় আশা নিয়ে তিশান রুমে ঢুকলো। রুম ফাঁকা, কিন্তু তাও তিশান নিজেকে আশাহত করলো না। বোকা মনকে সান্ত্বনা দিল যে রাহা ওয়াশরুমে আছে, আর এই জন্যই হয়তো বারান্দায় দাঁড়াতে পারিনি। ওয়াশরুমে গেলে মেয়েটার বড্ড দেরি হয় বের হতে। এই নিয়েও কম চুলোচুলি হয়নি তাদের মাঝে। তিশান বসে বসে ভাবছে রাহা বের হলে আচ্ছা মতো বকা দিবে, কেন সে বারান্দায় দাঁড়ালো না। কিন্তু না, রাহা নেই। তিশান খেয়াল করলো রাহা নেই। রাহার গন্ধ আশেপাশে নেই। রাহার নড়াচড়া শব্দ, পায়ের শব্দ, তার নিঃশ্বাসের শব্দ, কোনো কিছু নেই রুমে। তিশান আর নিজেকে সামলাতে পারলো না, প্রচন্ড চিৎকার করে মাকে ডেকে বলল, আম্মু, আমার রাহা কোথায়? রোকেয়া বেগম হাতে চায়ের কাপ নিয়ে এসে অতি স্বাভাবিক ভঙ্গিতে বলল, মেয়েটা তো ওই বাসায় গেল, বলল ভালো লাগছে না, তাই একটু বেরিয়ে আসলে ভালো লাগবে। চায়ের কাপটা প্রচন্ড আঘাতে ফ্লোরে ফেলে দিল তিশান। রাগে মুখ চোখ লালচে হয়ে গিয়েছে। আমাকে বলে গিয়েছে, নাকি আমাকে বলার প্রয়োজন নেই? রোকেয়া বেগম বুঝলেন না এতে এত রাগ করার কি আছে। ভালো না লাগলে তুইও চলে যা, আর না হয় গিয়ে নিয়ে আয়। কিন্তু না, তিশান আর একটা টু শব্দ না করে রুমের দরজা বন্ধ করে দিল। এদিকে ছেলের এই অবস্থা দেখে মায়ের মন চিন্তায় পড়ল। বুঝতে অসুবিধা হলো না যে ঝগড়াঝাটি হয়েছে। রাহাকে কল দিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তিশানকে কি কিছু বলে যাস নাই? বলে যেতে হবে কেন সবসময়? আমার কি নিজের মতো করে কিছু করার অধিকার নেই? আমি কারো হাতের পুতুল নই যে যে যেভাবে মন চাইবে সেভাবে নাচাবে আমায়। পাশেই মুনতাহারা ছিল। মেয়ের এমন কথা শুনে প্রচন্ড ধমক দিল, কিন্তু রাহা যেন এক চুলো ভয় পেল না। কলটা কেটে দিয়ে রুমে ঢুকে দরজা আটকিয়ে দিল। রোকেয়া বেগম হতবম্ব হয়ে বসে আছে। রাহা তো এমন ব্যবহার করে না কখনো। সাথে সাথে মুনতাহারার কল করলো। আপা, কি হয়েছে গো? তোর মেয়েকে জিজ্ঞেস কর, আমি তো জানি না। বলল আম্মুর বাসায় যাবে, যেতে দিলাম। এখন দেখি দুইটাই আগুন হয়ে আছে। মৌয়ের মুখে বিজয়ের হাসি, যেন না চাইতেই অনেক কিছু পেয়ে গেল। তিশান হন্যে হয়ে মৌকে খুঁজে চলছে, কিন্তু মৌয়ের খোঁজ পাচ্ছে না, কারণ মেয়েটা বাসা চেঞ্জ করে ফেলেছে। তিশানও ছেড়ে দেওয়ার পাতল নয়, সে নিজের মতো করে মৌকে খুঁজে বেড়াচ্ছে। হাতে পেলে যে কাঁচা খাবে সেটার সন্দেহ নেই। এদিকে বিষণ্ণতে দিন কাটে রাহার। এমন একটা সময় কই তিশানের ভালোবাসার ছায়াতলে থাকার কথা ছিল, কিন্তু সেটাও কপালে জুটলো না। ইদানিং তলপেটে কেমন চিনচিনে ব্যথা হয়। রাহার বুক কেঁপে ওঠে। তিশানের প্রতি রাগ থাকতে পারে, কিন্তু এই ভালোবাসার চিহ্ন, এটার ওপর তো কোনো রাগ নেই। বুকের ব্যথার কারণে পেটের ব্যথা আর তেমন আগ্রহ করেনি, আর না জানিয়েছে কাউকে। একদিকে ইবরাজের এমন বীভৎস কাহিনী, অন্যদিকে তিশানের এমন হিংস্র চেহারা, যা রাহাকে নিজ অস্তিত্বকে ভুলিয়ে দিয়েছে। বৈশাখ মাস এখনো শুরু হয়নি, তবে আম গাছের পাতার আড়ালে হলদে মুকুল দেখা যায়, যা আভাস দেয় খুব দ্রুত বৈশাখ আসবে, কাল বৈশাখী ঝড় নিয়ে। বৈশাখ মাস আসার আগেই হুট করে মাঝে মাঝে ঝড় বৃষ্টি শুরু হয়, যা বৈশাখের আগমন জানান দেয়। আজও তার ব্যতিক্রম নয়। সমস্ত আকাশ অন্ধকার হয়ে আসছে। এলোমেলো বাতাসে আশেপাশে ধুলো ময়লা সব উঠছে। যেমন ধরনীর বুকে ঝড় উঠেছে, তেমনি কিছু মানবের বুকে আরো বেশি ঝড়। এই যে জীবনের কালো অন্ধকার এক অধ্যায়। সমস্ত স্বপ্ন, আশা, ভরসা সব ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তেই। রাহা মৃদু কাঁপছে। সাদা টাইলসের মেঝেতে ছুপ ছুপ রক্তের দাগ স্পষ্ট।
রাহার শরীর মেটে রঙের হয়ে আসছে, চোখ মুখ ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে, ভয়ে মাকেও ডাকছে না, থরথর করে কাঁপছে আর কান্না করছে। মেয়েটা এখনো যথেষ্ট ছোট, তার সাথে এটা ঠিক কি হচ্ছে এখন এটা বুঝতে উঠতে পারলেও বুঝতে চাচ্ছে না। এমন কিছু না হোক সেটাই চাচ্ছে, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গিয়েছে অলরেডি। মুনতাহারা তখন তার রুমেই, শরীফুল বাসায় নেই, দেশে এসেছেন অনেকদিন হলো, এবার ফিরতে হবে গন্তব্যে। তবে এবার গিয়ে ফিরলে আর যাবেন না এটাই প্ল্যান। সেই সুবাদে কোনো একটা বিশেষ প্রয়োজনে বাহিরে গিয়েছে। রাহার শরীর আগে থেকেই অনেকটা অসুস্থ ছিল, মায়ের মন সেটা বুঝতে অসুবিধা হলো না, তবে স্বামীর সাথে রাগারাগি হয়েছে ভেবে অসুস্থতাকে এতটাও আগ্রহ দেখালো না। ভেবেছে ঝগড়াঝাটি করছে তাই চোখ মুখ এমন, ঝগড়াঝাটি করার জন্য অবশ্য বকাবকি করেছে। অবশ্য ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদেরকে আর কতটাই বা বকাবকি করা যায়। এতক্ষণ ফ্লোরে ছুপ ছুপ রক্তের দাগ থাকলেও এবার যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পেটের ভয়ঙ্কর রকম ব্যথা, তার উপর এমন বিভৎস অবস্থা দেখে মেয়েটা ভয়ে কুঁচকে লইল। কি করবে না করবে সেটাই যেন মস্তিষ্কে আসলো না। বিছানার এক কোনায় বসে চোখের পানি মুছতে লাগলো। তিশানকে বেশ মনে পড়ছে। রাহা জানে তার সাথে ভালো কিছু হচ্ছে না। এই যে নিজের শরীর থেকে এভাবে রক্তক্ষরণ হচ্ছে, এটা কিসের লক্ষণ সেটা কি তার বোঝার বাকি? এই মুহূর্তে তিশানের স্পর্শ আর ভরসা অনেক বেশি প্রয়োজন ছিল। রাহা হাত বাড়িয়ে কোনো রকমে কষ্ট করে মোবাইলটা কাছে টেনে নিল। তিশান অনেকগুলো ফোন কল আর মেসেজ দিয়ে রেখেছে আগেই, একটারও রেসপন্স করেনি। রাহা এবার নিজেই কল করলো। তিশান সেদিন অফিসে যায়নি, অফিস থেকে ফিরে যদি আমার তাজকে দেখতেই পাবো না তবে আমি অফিসে কেন যাব, এটাই তার কথা। রাহার কল পেয়ে তিশান খুশিতে লাফিয়ে উঠল। কল রিসিভ করে কানে তুলতেই বলল, তাজ, কেমন আছিস তুই? তিশানের সেই পরিচিত কণ্ঠস্বর। আর এই আহ্লাদে রাহার সহ্য হলো না, প্রচন্ড রকম অসহায়ত্ব নিয়ে রাহা ফুপিয়ে উঠল। তিশান ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তাজ? একদম কান্না করবি না তাজ, আমি আসি তোকে নিতে। আমি খেলে আসবি তো? রাহা নিজেকে সামলাতে পারতেছে না। কিভাবে তিশানকে এই খবর দিবে সে? কই ভেবেছিল ভালো খবরটা দিয়ে তিশানকে খুশি করাবে, অথচ এখন কিনা এমন একটা বাজে খবর দিতে হবে। রাহার সমস্ত মাথা ঘুরে গেল, মনে হচ্ছে এক্ষুনি সেন্সলেস হয়ে যাবে। রাহা মিনমিনে কণ্ঠে বলল, তিশান ভাই, ক্ষমা করুন আমায় প্লিজ। রাহা ক্ষমা চাচ্ছে, এটা তো ভালো কথা। তিশানের মন বড় হলো, তার ধারণা রাহা তার ভুল বুঝতে পেরেছে। খুশিতে বাকবাকুম করতে লাগলো। তাজ, ও তাজ, শোন। রাহা, এই রাহা। নিস্তব্ধ, ওপাশে কোনো রকম শব্দ নেই। তিশানের হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। কোনো এক অজানা ভয়ে সমস্ত শরীর ঠান্ডা হতে লাগলো। সিরিয়াস মুহূর্তে মাথায়ও কিছু আসে না। চাইলেই মুনতাহারাকে কল করতে পারে, অথচ এটা মাথায় আসছে না। কোন রকম উড়েই যেন 20 মিনিটের রাস্তা 12 মিনিটে বাইকে করে এসে পৌঁছালো রাহাদের বাসায়। মুনতাহারা তিশানকে দেখে তো মহা খুশি, একে তো সে আসে না, তার উপর মেয়ের সাথে ঝগড়াঝাটি করে যেহেতু এসেছে তার মানে সব মিটমাট। মুনতাহারার সাথে 1 মিনিটও ব্যয় না করে তিশান দৌড় লাগালো রাহার রুমে। তিশানের এমন অবস্থা দেখে মুনতাহারাও ঘাবড়ে গেলেন। তিশানের পিছু পিছু ছুটলো সেও। বিছানার ঠিক কোনায় রাহার অবচেতন শরীর লুটিয়ে পড়ে আছে, সমস্ত মেঝে লাল হয়ে আছে। এমন একটা অবস্থা দেখে কারো হুঁশে থাকা সম্ভব না। মুনতাহারা তিশান ভেবে নিয়েছে রাহা হাত বা কিছু কেটেছে সুইসাইড করার জন্য, কিন্তু তিশান রাহার এই অবস্থা দেখে কাছে গিয়ে থমকে গেল। রাহার দুগালে হাত রেখে চিৎকার করতে লাগলো, আমার তাজের কি হলো আন্টি? আন্টি, কি হয়েছে ওর? তোমরা কই ছিলে? আমার তাজের কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। তিশানের আহাজারি মুনতাহারার কানে যাওয়ার নয়, সে নিজেই চিৎকার করতে লাগলেন, আমার মেয়ে, কি হলো রে? আমার মেয়ের এত রক্ত, অসহায় আমার মেয়েটার কি হলো? তিশান রাহাকে পাজাকলো করেই নিচে দৌড়ে চলে গেলেন। 1 সেকেন্ডও যেন ব্যয় করতে চাচ্ছিল না। মুনতাহারার অবস্থা ততক্ষণে নাজেহাল। নিজের বাসায় চোখের সামনে মেয়ের এই দৃশ্য কোনো মাই বা সহ্য করতে পারবে? হসপিটালে বসে আছে তিশান, মুনতাহারা, শরীফুল আর রোকেয়া বেগম। সবার মুখে হতাশা। কি থেকে কি হয়ে গেল কারো জানা নেই। এজন্যই বুঝি বলা হয় যে বিপদ আসতে চোখে দেখা যায় না। কখন বিপদ আসবে কেউ জানে না। তানিয়া বারবার কল করে আপডেট জানতে চাচ্ছে, কিন্তু ডাক্তারই তো এখনো কোনো কিছু জানায়নি। তিশান কপালে হাত ঠেকিয়ে বসে আছে।
সুন্দর সহজ সরল জীবনটা কেমন জটিল হয়ে গেল। জীবনটা তো এমন ছিল না, কি থেকে কি হয়ে গেল। কি এমন পাপ করলো যে জীবনে এমন অভিশাপ নেমে আসলো। তিশান মনে করার চেষ্টা করলো যে হ্যাঁ, সে ইব্রাজের দেওয়া সব স্মৃতি রাহার কাছ থেকে মুছে দিতে চেয়েছিল বলেই ইব্রাজ মারা যাওয়ার পর সবকিছু পরিকল্পনা করেই আগুন লাগিয়ে পুড়ে ফেলেছিল। তিশানের জেদি মন ক্ষেপে উঠে বলতে লাগলো, তাছাড়া কি করতাম? রাহা সবসময় এইসব নিয়ে পড়ে থাকতো, আমার সাথে ঠিকঠাক ঝগড়াটা পর্যন্ত করতো না। ওই ছেলে স্মৃতি আঁকড়ে থাকবে কেন সে? চোখের সামনে এইসব আমি সহ্য করবো নাকি? তাই তো শুধুমাত্র সবকিছু পুড়ে ফেলেছিলাম, আর তো কিছু করিনি। জানিস তাজ, তোকে আমি কখন কিভাবে ভালোবেসে ফেলেছি তা জানি না, কিন্তু যখন দেখলাম তুই আমার সাথে আর পায়ে পা দিয়ে ঝগড়া করিস না, সারাক্ষণ কিসব ভাবিস, হয়তো প্রেমে পড়েছিলি, যা চিরকুট ঘন্টার পর ঘন্টা চোখের সামনে রেখে ভাবনার জগতে পা রাখতি। তোর হাসি খুশি মুখ তখন কেমন অদ্ভুত রকমের গম্ভীর হয়ে গেল। তারপর খেয়াল করলাম উড়নচণ্ডী রাহাকেও আর দেখি না। আমার রাহা পাখি সব সময় চুপচাপ থাকে, একা থাকে, কথায় কথায় হাসে না। ঠিক তখন আমি অনুভব করলাম, না, এমন রাহাকে আর সহ্য হচ্ছে না, আমার আগের রাহাকেই চাই। তোর মনে অন্য কারোর জন্য ভালোবাসা তৈরি হচ্ছে এটা ভেবেই আমার হিংসে হচ্ছিল। তানিয়াকে বলার পর তানিয়া বলল আমি নাকি তোকে ভালোবাসি, তাই এমন হিংসে হচ্ছে। জানিস তো, সেদিনও আমি স্বীকার করিনি যে আমি তোকে ভালোবাসি। শুধু মনে হয়েছিল তোকে আর এইভাবে দেখতে পারবো না, তুই অন্য কারো স্মৃতি নিয়ে বাঁচবি তাও দেখতে পারবো না। এরপর সবকিছু আমি ধ্বংস করে দিলাম। অথচ অথচ তখনও তুই মন মরা হয়ে থাকতি, যা আমার হৃদয়ে ব্যথা দিত। তোকে খুশি করার জন্য সেদিন তোর হাতে গিটার তুলে দিয়েছিলাম। বহুদিন পর তোর মুখে হাসি দেখে ভালো লেগেছিল, আবার হিংসেও হচ্ছিল যে তুই গিটার পেয়ে কেন এত খুশি হবি। কিন্তু এসব অধিকার দেখানো তখনও আমি শুরু করিনি। একসময় মনে হলো তুই আমার হাতের পুতুল হয়ে থাকবি, তোমাকে আমি যেইভাবে খুশি সেইভাবে সাজিয়ে রাখবো। সেটার জন্য তোকে আমার হতে হবে, শুধুই আমার। এরপর আমি তোকে ডিরেক্ট বিয়ে করে নেই, শুধু তোর উপরে আমার অধিকার ফলাতে। প্রথম থেকে ভালো না বেসে তোর জন্য আমি এতটুকু করেছি, তাহলে এবার ভাব যে আমি এখন তোকে ভালোবেসে ঠিক কি কি করতে পারি। তোকে সহজেই ছেড়ে দিচ্ছি না তাজ। ইহকাল পরকাল সব কালেই তুই তিশানের, আমার নামে দলিল করা তুই, আমার ব্যক্তিগত সম্পত্তি, যার উত্তরাধিকারী কেবল আমি। আগামী কয়েকশো কোটি বছরে এই সম্পত্তির উত্তরসূরি আসবে না। কলমটা থেমে গেল। তিশান বসে বসে এক কোণায় রাহার নামে রাহাকে ভেবে এই চিঠিটা লিখলো। অবচেতন মনেই লেখাগুলো কলমের আঁচলে খাতায় লিখে ফেললো। জানে না এগুলো কখনো রাহার চোখে পড়বে কিনা। রাহা এখন কেমন আছে কে জানে। একটু পরেই ডাক্তারের ডাক পড়লো। সবাইকে ডেকেছে রুমে। ডাক্তারের মুখ সহজ সরল, তার মানে জটিল কোনো কিছু হয়নি ভেবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো স্বস্তি পেল। তিশান এসেই ঘুমন্ত রাহার দিকে তাকালো। ইচ্ছে করেছে বউটাকে জড়িয়ে ধরতে। মনে হচ্ছে কতদিন পর এই মুখটা দেখা পেল, অথচ চোখ বন্ধ। রাহাও যদি চোখ খুলে একটু দেখতো তিশানকে, তাহলে বোধহয় দুজনের তৃপ্তি আসতো। তিশানের ভাবনার মাঝেই ডাক্তার সাহেব ডেকে বললেন, মিস্টার তিশান, আপনার ওয়াইফ রাদিয়া তাজনিন। জি স্যার। বসুন, একটা কথা বলবো, নিজেকে শক্ত করুন। আপনারাও বসুন। তিশানের বুকে কেমন মোচড় দিল। ডাক্তার এমন কথা বলল কেন? মুনতাহারার চোখ বেয়ে পানি পড়ছে। ডাক্তার কি খবর দেবে কে জানে। আমার মেয়েটা। মুনতাহারার আহাজারি শরীফুল সান্ত্বনা দিচ্ছে তাকে। ডাক্তার তিশানের দিকে তাকিয়ে বলল, মা বেঁচে থাকলে সন্তান হবে, তাই মায়ের বেঁচে থাকা জরুরি, তাই না? তিশান তেমন কিছু বুঝলো না, শুধু ঘাড় নাড়িয়ে সায় দিল। ডাক্তার বললেন, আপনার স্ত্রী একটু দুর্বল আছে, ঠিকঠাক ঘুমায়নি, খায়নি বিদায় এটার জন্য রেস্টে থাকতে হবে। তবে কথাটা হলো আপনার স্ত্রীর মিসক্যারেজ হয়েছে, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তিশানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিশান পাথর অস্পষ্ট স্বরে বলল, বাচ্চা? উপস্থিতি সবাই অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। ডাক্তার বুঝলো তারা হয়তো তাহলে ব্যাপারটা জানতো না। ডাক্তার স্মিত হেসে বলল, জি, আপনার স্ত্রী 2 মাসের সন্তান সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটা নেই। তিশানের চোখের কোণে পানি জমলো। পুরুষ মানুষ হয়ে ভীষণ সমস্যায় পড়লো, যেন তা না হলে এখন পুরো রুম কাঁপিয়ে কান্না করতো সে। বুকের ভেতরটা তোড়পাড় হয়ে যাচ্ছে, কিন্তু উপরে তো সেটা দেখা যাচ্ছে না। রোকেয়া বেগম চোখের কোণের পানিটা মুছে নিয়ে কান্না করতে থাকা মুনতাহারাকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের মেয়ে ঠিক আছে, এটাতেই আলহামদুলিল্লাহ বোন। মুনতাহারা বোনের গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
আমার ছোট্ট মেয়েটার সাথে কেন এমন হলো আপা? আমার মেয়ের মনটাই যে ভেঙে যাবে এই খবর শুনলে। আমার মেয়ে ফুলের মতো স্নিগ্ধ নিষ্পাপ, কেন আমার এই মেয়ের সাথে এত বড় দুর্ঘটনা ঘটবে আপা? তিশানের বুকের ভেতর হাতুড়ি পেটা করছে। কেমন যেন মনে হচ্ছে নিজের পাপের শাস্তি তার স্ত্রীর সন্তানকে পেতে হলো। পাপ করলে শাস্তি পেতে হবেই, এটা তিশান হাড়ে হাড়ে বুঝতে পারলো। সে কোনো মায়ের বুক খালি করেছিল কিনা জানে না, তবে অভাগা সে সন্তানের মুখ দেখার আগেই ধ্বংসলীলা দেখে নিল। প্রকৃতি কাউকে ছাড় দেয় না বুঝি? যে মানুষের অস্তিত্ব নেই তাকে কি পুরো পৃথিবী খুঁজে পাওয়া যায়? যায় না তো। তেমনি মৌকেও খুঁজে পাওয়া গেল না। তবে এটা জানা গিয়েছে যে মৌ আত্মহত্যা করেছে, সজ্ঞানে রেল লাইনে ঝাঁপ দিয়েছে। চলন্ত ট্রেন মৌর সুন্দর দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। হাত পা মাথা নাড়ি বুড়ি এক এক দিকে ছিটকে পড়েছে। মৌয়ের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যে বা যারা মৌকে হারিয়েছে কেবল তারা ভেবে নিয়েছে এটা মৌ হতে পারে, কারণ মৌ যে এলাকায় রেল লাইনে কাটা পড়েছে সেই এলাকাটা একেবারে অপরিচিত। সেখানে মৌকে কেউ চেনে না। এদিকে দেহের কোনো অংশ স্পষ্ট ছিল না তাকে চেনার মতো। মৌয়ের আত্মা হাসতে হাসতে বিদায় নিয়েছে এই ভেবে যে আমি সুখী হইনি, তাই ওদেরকে সুখী হতে দেব না। আমি চলে গেলাম নাগালের বাইরে, যাতে তোমরা আমাকে খুঁজে না পাও। জবাবদিহির জন্য সত্য মিথ্যার মার পেঁচে রেখে গেলাম তোমাদের। আমাকে খুঁজে পাবে না সত্যিটা জানার জন্য। তোমাদের মধ্যে ঝামেলাটা লেগে থাকুক অত্যন্ত কাল অবধি। তোমরা বেঁচে থেকেও যেন মরার মতো বেঁচে থাকো। মনে রাখবে যে মরে গেল সে যেন মুক্তি পেল। তিশান সত্যি মৌকে খুঁজে পেল না। অবশ্য এসবে এখন খেয়ালও নেই। রাহাকে বাসায় নিয়ে এসেছে। রাহা যখন শুনেছে তার বাচ্চাটা আর নেই তখন তিশানকে জড়িয়ে ধরে সে কি কান্না। সবচেয়ে কষ্টের ব্যাপার, তিশানকে খুশির খবরটা দিতে পর্যন্ত পারল না। তিশান রাহাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না তাজ, আমরা একদিন সত্যি সত্যি বাবা মা হব। তুই মা হবি দেখিস। রাহা ফুপিয়ে উঠল। এই ছোট্ট জীবনে কত কিছু ঘটে গেল মেয়েটার সাথে। জীবনের সমীকরণ এত জটিল সেটা জানা ছিল না। রোকেয়া বেগম, মুনতাহারা সহ সব গার্ডিয়ান রাহাকে মাথায় তোলা ফুলের মতো যত্নে রাখার আহ্বান জানালেন তিশানকে। তিশান রাহাকে কতটা কিভাবে যত্নে রাখবে সেটা সে জানে। মেয়েটার মনের অবস্থা ভালো না, শরীরও ভালো না। এই অবস্থাটা খুব কঠিন। পাশে কেউ না থাকলে নিজেকে নিঃস্ব লাগতে পারে। রাহা একটু পরপর ফুপিয়ে কেঁদে ওঠে। নিজের মধ্যে এক বিষণ্ণতা কাজ করছে। কিছুতেই মনটা হালকা হচ্ছে না যেন। শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লাড গিয়েছে, যে কারণে শরীর প্রচুর দুর্বল। শোয়া থেকে উঠে বসার শক্তিটাও নেই। গায়ে কাঁথা দেওয়া। রাত তখন 12টার উপরে। রাহার চোখের ঘুম হালকা হলো। পাশে তাকিয়ে দেখলো তিশান কপালে হাত ঠেকিয়ে রাহার পাশে কুচো হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। কি ভীষণ মায়া লাগে মানুষটার জন্য, অথচ সে কি না। না, রাহার অন্য সব ভাবতে ইচ্ছে করে না। রাহার কেবল মনে হয় আমার স্বামী দুনিয়ার সবচেয়ে উত্তম স্বামী। সত্যি তিশান উত্তম স্বামী, এটা ভাবলেই রাহার শরীর মন দুটোই হালকা লাগে। অসুস্থ দুর্বল হাতটা ধীরে ধীরে উঠিয়ে রাহা ঘুমন্ত তিশানের গালে রাখলো। খোঁচা খোঁচা দাড়িতে হাতের তালুতে সুরসুরি লাগছে যেন। রাহার মনে হলো ঠিক কত হাজার বছর পর এই মানুষটার সংস্পর্শে আসলো সে। তিশান তাকে মেরেছে, বিশ্রী কথা বলেছে, রাগ দেখিয়েছে। এসব মনে হলেই রাহার মনটা অভিমানে হু হু করে ওঠে। খুব ভালোবাসার মানুষের প্রতিই তো আমাদের হুটহাট অভিমান ঝেঁকে বসে। রাহার চোখ ভিজে আসে। ইদানিং এত বেশি কান্না করতে হয়েছে তাকে। রাহা ভাবলো তিশানের জন্য তাকে এক ফোঁটা চোখের পানিও ফেলতে হয়নি। এ যাবৎকাল যতবার কান্না করতে হয়েছে সবটাই ইব্রাজের জন্য। ইব্রাজকে হারিয়ে প্রথমে কান্না করতে হয়েছে, এরপর ঠিক এতদিন পরে এসেও ইব্রাজের ইস্যু নিয়ে আবার তার এত সুন্দর সংসারটায় ঝামেলা সৃষ্টি হলো। তাকে অনবরত কান্না করতে হলো, স্বামীর রাগের শিকার হতে হলো, সব শেষে নিজের গর্ভের সন্তানটাও হারালো। রাহা বুক চিরে দীর্ঘশ্বাস নেমে আসলো। রাহার আহাজারি হয়তো তিশান টের পেয়ে গেল। ফট করে চোখ থেকে ঘুম চলে গেল। চোখ খুলেই দেখতে পেল তার প্রেয়সী একদম তার নিকটে এসে দু চোখ ভরে তাকে দেখছে, এক হাত তার গালেও। মাঝরাতে এই দৃশ্য দেখার মতো শান্তি আর কিছু আছে বলে জানা নেই তার। তিশান একটু এগিয়ে এসে নিঃশব্দে রাহার কপালে চুমু খেলো। এ যেন সুখের মাঝেও আরো একদলা সুখ ছিটিয়ে দেওয়া।
রাহার ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে পানি। এ সুখের বর্ণনা হয় না। ঘুম কই? রাহা 2 হাত বাড়িয়ে দিয়ে বলল। ধরেন উঠবো, ওয়াশরুমে যাব। তিশান আস্তে করে রাহার পাশ থেকে উঠে গেল, যেমন করে মা তার নবজাতককে ঘুম পাড়িয়ে সঙ্গ ত্যাগ করে রাহার গা থেকে কাঁথা সরিয়ে কোলে তুলে নিল। তিশানের উন্মুক্ত বুকে রাহার লজ্জায় মুখ লুকালো। এখনো সদ্য বিবাহিতা রমণীর মতো লজ্জা পায় মেয়েটা। ওয়াশরুমের দরজা খুলে রাহাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল তিশান। রাহা ভ্রু কুঁচকে বলল। যাচ্ছেন না কেন? যেতে হবেই। রাহা দরজা ঠেলে দিয়ে হাসতে হাসতে বলল। অসভ্য একটা, যাবেন না মানে? বাইরে দাঁড়ান। তিশান দরজার দিকে পিঠ দিয়ে মাথা চুলকিয়ে মুচকি হাসলো। মেয়েটার সাথে এখনো লাগতে ভালো লাগে, মিষ্টি সেই ঝগড়া। মেয়েটা এত স্নিগ্ধ যে শুধু মায়া করতে ইচ্ছে করে। 3 দিন অফিস কামাই দিয়ে তিশান রাহাকে সেবা যত্ন করেছে। আজকে অফিস গিয়েছে। যাওয়ার সময় তিশান কয়েকশো বার রাহাকে সাবধান করে গিয়েছে যেন বিছানা থেকে না নড়ে। এই শরীর নিয়ে কিচ্ছু করতে হবে না। মা বউ দুজনেই অসুস্থ, তাই একজন খালাকে খবর দিয়ে এনেছে কাজ কাম করে দেওয়ার জন্য। অফিস যাওয়ার পর থেকে এই পর্যন্ত তিশান কয়েকবার কল করেও ফেলেছে। কয়েকদিন তিশানের সাথে সাথে থেকে রাহা কেমন যেন আজকে ফাঁকা ফাঁকা অনুভব করছিল, হয়তো মিসও করছিল। একটা মানুষ এভাবে সারাক্ষণ সাথে সাথে থাকলে কেই বা তাকে মিস না করে? কি করবে ভেবে না পেয়ে রাহা তিশানের বই খাতা ঘাঁটতে গিয়ে একটা ডায়েরি পেল। অন্যের ডায়েরি অনুমতি ছাড়া ধরা ছোঁয়া নিষেধ, কিন্তু রাহা নিজের মনকে বোঝালো সে আমার স্বামী, আমার পৃথিবী, তাই তার সবকিছুতে আমার অনুমতি আছেই। এটা জপতে জপতে ডায়েরিতে হাত দিল। বেশ মুগ্ধ হয়ে ডায়েরির পাতাগুলো ঘেটে দেখলো। একটা পৃষ্ঠা বললে ভুল হবে, একটা শব্দ রাহাকে ছাড়া অন্য কিছু বা অন্য কাউকে নিয়েছিল না, সব রাহাকে ঘিরে। এমন দৃশ্য দেখলে কার মন ভালো হবে না? মেয়েদের মন তো নরম, তাকে নিয়ে কেউ 1 লাইন ভাবলে সে 4 লাইন ভাবে। লাস্ট পৃষ্ঠাতে গিয়ে কিছু চিরকুট পেল। খুব আগ্রহ নিয়ে প্রথম চিরকুটটা খুলল, যেটা একটা সাদা পেজ। এটাতে ঠিক চিরকুটও বলা যায় না, চিঠি টাইপ কিছু বলা যেতে পারে। ইবরাজকে হিংসে করা, তার সব স্মৃতি নিজের পরিকল্পনা মতো নষ্ট করে ফেলা থেকে শুরু করে সবকিছু লিখে রাখা চিঠিটাতে। রাহা বিস্মিত হলো। তিশান এগুলো করেছে? এত হিংসা তার পেটে? আসুক আজকে বাসায়। যদিও রাহা জানে যে রাহাকে দেখানোর উদ্দেশ্যে এটা লেখা হয়েছে, কারণ নিচে লেখা আছে। আমার তাজ, ক্ষমা করো আমাকে। তোকে অন্য কিছুর সাথে দেখলে আমার হিংসা হয়, ইচ্ছে করে পৃথিবী ধ্বংস করে দিই। তোর জন্য একটু একটু ধ্বংসলীলা করাই লাগে। কেন করবো না বল? তুই নিজেই আমাকে ধ্বংস করতে পারলে আমি ওইটা করলে কি আমার অপরাধ হয়ে যাবে শুনি? যদি অপরাধী হবে তাহলে আমরা দুইজনেই সমান অপরাধী। তুই ধ্বংস করেছিস আমাকে, আর আমি ধ্বংস করেছি তোর পাশের আগাছাগুলোকে। হ, এইটা ইব্রাজের বাড়ি। তোমরা কারা বাবা? এর মধ্যেই ঘরে থাকা একটা মাঝবয়সী মেয়ে দুটো চেয়ার এনে বাহিরে দিল তাদের সামনে বসার জন্য। তিশান একটা চেয়ার টেনে রাহাকে বসিয়ে অপরটায় নিজে বসলো। স্মিত হেসে বলল। আমরা ঢাকা থেকে এসেছি চাচি, একটু কথা বলার ছিল আপনাদের সাথে। মহিলা বুঝলেন কথা যা বলার সেটা ইব্রাজকে নিয়েই বলবে। মাটিতে পিড়ে বিছিয়ে নিজেও বসলো। মেয়েটাকে ডেকে ঘরে কি আছে দিতে বলল। মেয়েটা হয়তো আড়ালে গিয়ে চিন্তায় পড়ে গিয়েছে কি দিয়ে মেহমানদারি করা যায়, কারণ এই মুহূর্তে ঘরে যে কিচ্ছুটি নেই। তা কি কইবা ক বাবা? তিশান একটু ইতস্ত বোধ করলো। রাহা বরাবরের মতো নীরব ভূমিকা পালন করছে। কেবল রাহার কাছে সবকিছু ক্লিয়ার করার জন্য মৌকে না পেয়ে ইব্রাজের বাড়িতে চলে এসেছে তিশান। ইব্রাজ আপনার বড় ছেলে, তাই না চাচি? হ বাজান, বড় পোলা আসিল। আমার পোলাটা তো দুনিয়ায় নাই আর। কথাটা বলতে বলতে আঁচল টেনে চোখের পানি মুছলেন ইব্রাজের মা। চোখের কোণে পানি জমলো রাহারও। তিশান শক্ত মনের মানুষ, খুব সহজে বিচলিত হয় না, কিন্তু একটা সন্তানের জন্য মায়ের কি পরিমাণের মায়া কাজ করে সেটা এখন একটু হলেও টের পায়। ইব্রাজ কিভাবে মারা গিয়েছে আপনারা কিছু জানেন, বা মৃত্যুর কারণ সম্পর্কে? জানুম না কেন বাজান, মানুষের হায়াত মওয়াতের কথা তো আর কেউ কইতে পারবো না। আল্লাহর হাতে সব কিছু। আমার পোলার হায়াত ছিল না, হ্যারে আল্লাহ নিয়ে গেছে। কিভাবে মারা গেল? ডাক্তারি রিপোর্ট কইছে পোলার ফুসফুসে ক্যান্সার হইছে। পোলা আমার মেল্লা ভালা আছিল,
কিন্তু ঢাকা শহরের বাতাস ভালা না বাজান। আমার পোলারে নষ্ট কইরা ফালাইছে। পাক্কা 2টা বছর আমার পোলা ঢাকা শহরে চাকরির খুঁজে ঘুরছে, এইজন হেইজনের পায়ে পায়ে ঘুরছে, যে যা কইছে করছে। শেষমেশ পোলা নেশায় ডুবছে। নেশা করতে করতে নাকি কলেজাটা ফুইরা গেছিল। সেইটি তো কইল ডাক্তার সাহেব। আমরা গরিব মানুষ বাজান, পোলা এত বড় রোগ লইয়া বাচ্চা থাকলেও শান্তি পাইতো না, চিকিৎসা করতে পারতাম না। মইরা গেছে, আল্লাহ নিয়া গেছে। যাক, আল্লাহ বেস্ট নসিব করুক। তিশান আর রাহা দুজনেই ছেলে হারানো মায়ের মুখের গল্প শুনছিল অধীর আগ্রহে। বুক চিরে দীর্ঘশ্বাস নেমে আসলো। আসলেই তো, মরা মানুষের জন্য আমরা কেই বা তার অপেক্ষা করি। 1 দিন 2 দিন অনেক কষ্ট লাগলেও সেটা এক সময় সহ্য হয়ে যায়। যদি কষ্ট সহ্যই না হতো, তাহলে মানুষ এত এত কষ্ট বয়ে বেড়াতে পারতো নাকি? সব কাহিনী শুনে তিশানের বুক থেকে পাথর নামলো যেন। যদিও সে নিজের কাছে নিজে সৎ ছিল, কিন্তু তার পাশের মানুষটার কাছেও তো সৎ হওয়া জরুরি ছিল। হ্যাঁ, তিশান রাহার সাথে মেনেছে যে সে ইবরাজকে হুমকি ধমকি দিয়েছে, কিন্তু ইবরাজ তো তা শোনেনি। এরপর মারা যাওয়ার পর তো তিশান তার সব স্মৃতি রাহার কাছ থেকে মুছেই দিল। এই কাহিনী তো জানোই। তাও তিশান শিওর হওয়ার জন্য ইবরাজের মায়ের কাছ থেকে ডাক্তারের রিপোর্টটা দেখে নিয়েছে, সাথে রাহাকেও দেখিয়েছে। ইবরাজের মায়ের সাথে অনেকক্ষণ আলাপ হয়েছে তাদের। এর ফাঁকে এটাও জানা হয়েছে যে ঢাকা থেকে আরেকটা মেয়ে আসতো মাঝে মাঝে, এসে টাকা কড়ি দিয়ে যেত। বলতো সে নাকি ইবরাজ যেই বাসায় থাকতো সেটার পাশের বাড়ির মালিকের মেয়ে। ইবরাজকে ভাইয়ের মতো দেখতো, আর তাই মৃত্যুর পর পরিবারের খোঁজ খবর নিত। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আসে না। আসবেই বা কি করে, সে যে দুনিয়ায় নেই। তিশান জানে এটা মিথ্যে নয়, কারণ কয়েকদিন পর পর টাকা দিয়ে তিশানি মৌকে পাঠাতো। ইবরাজের পরিবারের ব্যাপারে রাহাদের বাড়িওয়ালার থেকে সব জেনেছিল তিশান। তারপর কিছুটা মায়া থেকেই মৌকে পাঠাতো। বিদায়ের সময় ইবরাজের মায়ের জোড়াজড়িতে রাহা আর তিশান দুমুঠো ভাত খেয়ে গেল পুঁটি মাছের ঝোল দিয়ে। রাহার তেমন তৃপ্তি হলো যেন খেয়ে। মনে হলো অনেকদিন পর পেট পুড়ে ভাত খেয়েছি। তখন ওরা কানাইপুর গ্রামের একটা মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এখানে গাড়ি পাওয়া যায় না, আর একটু হাঁটলে গরু গাড়ি পাওয়া যাবে। রাহা অধীর আগ্রহে আছে গরুর গাড়িতে চড়ার জন্য। মেঠো পথের দুপাশে এঁকে বেঁকে নদী চলে গিয়েছে। রাহার কথায় তিশান ঠাট্টা করে বলল, চলো মহারানী, আমরা তবে এই গ্রামে একটা কুঠুরি তৈরি করি। আমাদের রাজ্য হবে কেবল এটা। আমি নদী থেকে মাছ ধরে নিয়ে আসবো, আর আমার বউ সেগুলো রান্না করে খাওয়াবে। তিশানের কথায় রাহার একটা ভালো লাগা কাজ করলো। যদিও এমন কিছু হবে না, তাও কল্পনা করতেই যেন রাহা সেই রাজ্য দেখে ফেললো। কি সুন্দর! রাহা চোখ বন্ধ করে শ্বাস নিল। চোখ খুলেই দেখলো তিশান তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, হাতে কতগুলো ফুল, যার একটা ফুলও রাহা এর আগে কখনো দেখেনি। কচুরি পানা সহ আরো অনেক রং বেরঙের ফুল। রার হাসি পেল খুব, সাথে ভালোও লাগলো। মনে পড়ে গেল সেই রাতের কথা, যে রাতে তিশান প্রথম রাহাকে প্রপোজ করেছিল, তাও বিয়ের প্রপোজাল। রাহা 2 হাত মুঠো করে ফুলগুলো নিল, মিষ্টি হেসে তিশানের গলা জড়িয়ে ধরলো। তিশান আলতো করে রাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কপালে আহ্লাদে চুমু খেলো। কানে এসে ফিস ফিস করে বলল, ভালোবাসি তাজ। রাহা লজ্জা পেল, মুখ লুকিয়ে বলল, আমি খুব সরি তিশান ভাই। তুই এখনো ভাই ডাকবি আমায়? রাহা হেসে ফেললো। তিশান রাহাকে আলতো জড়িয়ে রেখে বলল, কোনো সরি টরি বলতে হবে না, সব ঠিকঠাক হয়েছে, এইটাই অনেক। এবার তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেই হলো। রাহা ভ্রু কুচকে জানতে চাইল, আমি কি অসুস্থ নাকি? আমি তো সুস্থই। এখন কনসেপ্ট করতে পারবি? তিশানের কথায় রাহা যথেষ্ট লজ্জা পেল। এটা কোনো প্রশ্ন হলো তিশান ভাই? এটা কোন জাতের প্রশ্ন যেই জাতেরই হোক, যতদিন তুই আবার কনসেপ্ট না করছিস আর আমি বাবা হতে না পারতেছি না, ততদিন তুই আমার কাছে অসুস্থই থাকবি। রাহা প্রচুর হাসলো তিশানের পাগলামো কথা শুনে।
গ্রামের স্নিগ্ধ মুগ্ধ বাতাস, সবুজ শ্যামল চারিপাশ দেখতে দেখতে যেন রাহার অসুস্থ শরীর একেবারে সুস্থ হয়ে গেল। চোখে মুখে স্বস্তির ভাব, মনে হচ্ছে বহুদিনের বহুকালের ক্লান্তি কেটে গিয়েছে। দেখতে দেখতেই একটা গরুর গাড়ি পেয়ে গেল ওরা। তিশান রাহাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। গরুর গাড়ির লোকটা যেন লজ্জা পেল এতে। রাহা মুচকি হাসলো। তিশানও উঠে বসলো গাড়িতে। গাড়ি চলতে লাগলো। সারি সারি সবুজ গাছপালা ফেলে রেখে চলে যাচ্ছে বহু দূরে। দূর থেকে কেউ যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, আমার চঞ্চলতা, আপনার পায়ে ধুলো আমার এই মাতৃভূমিতে পড়েছে, এই জন্য আমার পরম সৌভাগ্য। দেখুন না, ঠিক আপনার মতো এই প্রকৃতি কি অদ্ভুত চঞ্চল হয়ে উঠেছে। বাতাসে আনন্দ দোল খাচ্ছে, গাছেরা আপনাকে ছুতে বেকুল, আকাশটাও আজ বড় উজ্জ্বল। আপনার ভালো হোক চঞ্চলতা, আপনার হৃদয় জুড়ে থাক শোকের নীল আকাশ। আপনি হাসুন, আপনার হাসিতে এই ভূমি সুরভিত হোক। দূরের আকাশে এক টুকরো মেঘের আড়ালে কেউ কি দাঁড়িয়ে আছে। রাহার চোখ ঝাপসা হয়ে আসে। সময়ের আবরণে লুকিয়ে থাকা কেউ একজন ছিল, শুধুই এক ঠুনকো অনুভূতি। রাহা প্রাণ ভরে শ্বাস নিল। তিশানের বাহুতে ঝাপটে ধরে কাঁধে মাথা রাখলো। তিশান নিজেকে সঁপে দিল তার মহারানীর নিকট। নিজেকে বড্ড সুখী মনে হলো। রাহার মন বলে উঠল, জগতের সবাই সুখী হোক, একটা সোনার সংসার হোক, আর তিশানের মতো একটা স্বামী হোক, কিন্তু তিশানই না হোক।